মমতা বন্দ্যোপাধ্যায় সেই নবান্নের নাম দিয়ে সেখানে চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে, সেখানে চোরগুলোকে করে তিনি 14 তলায় হাওয়া খাচ্ছে। আমরা এসে বলেছিলাম যে 14 তলা খালি করো, সেখানে জরি শিল্পের হাব তৈরি করো। যত মেরেছে তৃণমূল তত বেড়েছে আইএসএফ, যত মেরেছে তৃণমূল তত বেড়েছে আইএসএফ। একদিকে হিন্দুর ভারতবর্ষ, একদিকে মুসলমানের ভারতবর্ষ, তারা এই দুই ভাগে ভাগ করে দিচ্ছে। এবং হিন্দু আর ওই বাইকে আপনার মাকে বসান, যে মা আপনার ভাত রান্না করে 1200 টাকার গ্যাসে, আপনার মাকে গ্যাসের দোকানে নিয়ে যান আর আপনি তিলক কেটে বলুন জয় শ্রীরাম। গ্যাসের দামটা 1200 টাকা থেকে 450 টাকায় হয় কিনা একবার দেখুন। 1992 সালের কথা বলছিলাম, যেদিন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের বেঁচে থাকার অধিকার, সংবিধান, সমস্ত কিছু এই বিজেপি কর সেবক আরএসএসরা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছিল, বাবরি মসজিদকে ধ্বংস করেছিল। আমরা বলেছিলাম গরিব মানুষের অধিকারকে তৃণমূল কংগ্রেস লুট করেছে, গরিব মানুষের 100 দিনের কাজের অধিকারকে কেড়ে নিয়েছে। কেন কৃষকের সারের দাম বাড়ানো হলো? কেন কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে না? কেন সোনা শিল্পে যারা কাজ করে পরিযায়ী শ্রমিক তাদেরকে কেন হিসাব রাখবে না রাজ্য সরকার? যখন তারা কোভিডে তারা ভুক্তভোগী, আমাদের দলের চেয়ারম্যান বলেছিলেন যে কোভিডে যে সমস্ত পরিবার ভুক্তভোগী, যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, যারা দোকান খুলতে পারছে না, যাদের ব্যবসা হারিয়ে ফেলেছিল, তাদের তালিকা তৈরি করতে বলেছিল। আর আমার নওশাদ সিদ্দিকী বলেছিল যে আপনারা 10,000 টাকা সেই পরিবারকে দেয়া হোক। আমাদের কথা শুনিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছিলাম চলো কলকাতায় চলো। আমরা সেদিনকে বলেছিলাম যে নবান্ন এই হুগলির মানুষের জন্য, হাওড়ার মানুষের জন্য যে নবান্ন 14 তলা, এখানে জরি শিল্পের জন্য হাব করতে চেয়েছিল তদানীন্তন সরকার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই নবান্নের নাম দিয়ে সেখানে চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে, সেখানে চোরগুলোকে করে তিনি 14 তলায় হাওয়া খাচ্ছে। আমরা এসে বলেছিলাম যে 14 তলা খালি করো, সেখানে জরি শিল্পের হাব তৈরি করো, সেখানে জরি শিল্পের হাব তৈরি করার কথা বলেছিলাম। আমরা সেদিন ধর্মতলায় গিয়েছিলাম, আমরা বলেছিলাম আদিবাসী দলিত মানুষের তাদের জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে। আমরা বলেছিলাম ওয়াকফ সম্পত্তি ফেরত দিতে হবে। আমরা বলেছিলাম দেবত্ব সম্পত্তি ফেরত দিতে হবে। আমরা বলেছিলাম ধর্মতলায় যারা চাকরি প্রার্থী, যারা চাকরির প্যানেল আছে, তাদের চাকরি দিতে হবে। আমরা সেদিনকে বলেছিলাম সরকারি কর্মচারীদেরকে ডিএর ব্যবস্থা করতে হবে, কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে হবে। আমরা গরিব মানুষের অধিকার নিয়ে ধর্মতলায় গিয়েছিলাম। হাজার হাজার এই ফুরফুরার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ, সারা হুগলির মানুষ, হাওড়ার মানুষ, ঝাড়গ্রামের মানুষ, আমরা উত্তরবঙ্গের মানুষ সেদিনকে জড়ো হয়েছিল। সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখলাম, হাজার হাজার পুলিশ আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, হাজার হাজার পুলিশ আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস দিয়ে আমাদেরকে ছত্রভঙ্গ করা হলো। আপনার পাড়ার ছেলে, যে ছেলেটা সারা পশ্চিম বাংলায় নেতৃত্ব দিচ্ছে, যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, কোমরে লাথি মারতে মারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রিজন ভ্যানে তুললো, আমাদেরকে প্রিজন ভ্যানে তুলে আমাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হলো। সেদিনকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম আমাদেরকে এই আন্দোলনকে থামানোর জন্য হয়তো সন্ধ্যার পর আমাদেরকে ছেড়ে দেবে, আমাদেরকে রাত্রি 10:30টার পর খুনের মামলায় আমাদেরকে গ্রেপ্তার করা হলো এবং আমাদেরকে বলল একটা নিষিদ্ধ সংগঠন হিসাবে চিহ্নিত করার পরিকল্পনা শুরু করলো। আমাদের 88 জনকে গ্রেপ্তার করা হলো। রাত্রিবেলা 10:30টার পর থেকে আমরা লালবাজারে দেখলাম বুটের আওয়াজ শুরু হলো, আমাদেরকে চমকানো ধমকানো ভয় দেখানো শুরু হলো। একদল পুলিশ গিয়ে আপনার পাড়ার এই ছিপছিপে ছেলেটাকে, ভাঙড়ের বিধায়ককে গিয়ে বলছে আপনার পোশাক খুলতে হবে, আপনাকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, আপনি এই পোশাক খুলতে হবে আপনাকে। আপনারা জানেন যে আদিম যুগের ইতিহাসের কথা জানেন, মানুষ তার লজ্জা নিবারণের জন্য কিছু গাছপাতা সামনে কিছু আটকে রাখতো,
পিছনে কিছু আটকে রাখতো। আর আমরা লালবাজারে দেখলাম একটা ছোট রুমাল সামনে আটকানো যায় আর একটা রুমাল পিছনে আটকানো যায়, সামনে ঘুরলে পিছন দেখা যায়, পিছন ঘুরলে সামনে দেখা যায়। নওশাদ সিদ্দিকীকে সেই পোশাক পরতে বলা হচ্ছে, আমাদেরকে সেই পোশাক পরতে বলা হচ্ছে। নওশাদ সিদ্দিকী দৃঢ়তার সঙ্গে বলে দিয়েছে, আপনি পুলিশ মন্ত্রীকে বলুন আমি ওই পোশাক পরবো না, আমি একটা মুসলমান ঘরের ছেলে, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আর এই হাঁটুর ওপর যদি এই তেরে নাম ড্রেস পরি, সামনে ঘুরলে পিছন দেখা যায়, পিছন ঘুরলে সামনে দেখা যায়, আমি এই পোশাক পরবো না। আর আপনি যদি জোর করে পরানোর চেষ্টা করেন, এই লালবাজারের বাইরে যে আগুন ছড়িয়ে পড়বে আর পশ্চিমবাংলা ভারতবর্ষে যে আগুন জ্বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই সে আগুন নেভানোর। তাই আমি মরে গেলেও এই পোশাক আমি খুলবো না, এই তেরে নাম ড্রেস আমি পরবো না। আর আমাকে ধমকাবেন না, চমকাবেন না, আমাকে ধমকে চমকে তৃণমূলের এই চোর তৃণমূলের খাতায় নাম লেখানো যাবে না। আমি মরে গেলেও, আমাকে কোটি কোটি টাকা দিলেও, আমাকে মন্ত্রিত্বের অফার দিলেও আমি তৃণমূলের নাম লেখাবো না। আমি মেরুদণ্ড সোজা করে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে থাকবো। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, তাই আমাদের কর্মীদেরকে ধমকানো চমকাচ্ছে এবং মিথ্যে মামলায় জর্জরিত করছে। অত সোজা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে পুলিশের মামলা দিয়েছে, যেখানে যেখানে জেলে ভরেছে, যেখানে যেখানে মিথ্যে মামলা দিয়ে মারধর করা হয়েছে, যেখানে বাড়ি পোড়ানো হয়েছে, যেখানে পুকুরে বিষ দেওয়া হয়েছে, যেখানে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে টোটো চালাতো আমার কর্মীরা টোটো বন্ধ করে দেওয়া হয়েছে, অটো বন্ধ করে দেওয়া হয়েছে। যত মেরেছে তৃণমূল তত বেড়েছে আইএসএফ, যত মেরেছে তৃণমূল তত বেড়েছে আইএসএফ। তাই আপনাদের কাছে বলি যে অনেক করেছে তৃণমূল 13 বছরে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছে। 1992 সালে ফিরে যান, এই বিজেপি, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অটল বিহারী বাজপেয়ী, এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা তারা অনেক বড় বড় কথা বলছেন। তারা বলছে ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, একদিকে হিন্দুর ভারতবর্ষ, একদিকে মুসলমানের ভারতবর্ষ। তারা এই দুই ভাগে ভাগ করে দিচ্ছে এবং হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্সকে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলায় নিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে এই পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির মাটিতে, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে, অমিত শাহকে ডেকে নিয়ে এসেছে, নরেন্দ্র মোদীকে ডেকে নিয়ে এসেছে, আর পশ্চিমবাংলার ভোটকে হিন্দু মুসলমানে ভাগ করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যদি কোনো অপরাধ থেকে থাকে তিনি এই বাংলায় আরএসএসকে ডেকে নিয়ে এসেছেন। আমরা বলছি সমস্ত রাজনৈতিক দল যারা আছেন, প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভোট দেয়া। যারা এখানে বিজেপি করছেন, যারা মাথায় তিলক কেটে গেরুয়া একটা ওড়না নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হর্ন বাজাচ্ছে, তাদের কাছে বলি জয় শ্রীরাম। আমিও একটা হিন্দু ঘরের ছেলে, আপনারা জানেন আমার ঘরেরও দেবতা পুজো হয়, আমরাও জয় শ্রীরাম বলি। কিন্তু জয় শ্রীরাম একটা আবেগ, ধর্ম একটা আবেগ। সে মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, আদিবাসী দলিত হতে পারে, তার প্রত্যেকের কাছে ধর্ম একটা আবেগ। ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশাবেন না। আপনি জয় শ্রীরাম বলছেন, ভালো কথা, গাড়ি নিয়ে আপনি ধমকাচ্ছেন চমকাচ্ছেন, আপনি গিয়ে একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন জয় শ্রীরাম। দেখুন আপনার পেট্রোলের দামটা 107 টাকা থেকে কমে 50 টাকা হয় কিনা। আর ওই বাইকে আপনার মাকে বসান, যে মা আপনার ভাত রান্না করে 1200 টাকার গ্যাসে, আপনার মাকে গ্যাসের দোকানে নিয়ে যান আর আপনি তিলক কেটে বলুন জয় শ্রীরাম। গ্যাসের দামটা 1200 টাকা থেকে 450 টাকায় হয় কিনা একবার দেখুন। আর যে ভাইরা জয় বাংলা বলছেন, বাংলাদেশের স্লোগানকে বলছেন, হ্যাঁ আমি আইএসএফ এর জেনারেল সেক্রেটারি, আমিও বাংলার জয় হোক চাই, আপনি জয় বাংলা বলছে, একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন জয় বাংলা। পেট্রোলের দামটা 107 টাকা থেকে কমে 50 টাকা হয় কিনা। আপনার মাকে নিয়ে গিয়ে গ্যাসের দোকানে বলুন জয় বাংলা। গ্যাসের দামটা 1200 টাকা থেকে 450 টাকায় হয় কিনা আমরা জানি। এই পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, একবার বামফ্রন্ট আমলে আলুর দাম 4 টাকা থেকে বেড়ে 10 টাকা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন। আমরা তখন কলেজে পড়ি, তখন আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এত দাম খাবো কি। আর আমার পশ্চিম বাংলায় 2014 সালের আগে 2011 সালে আমার যারা আমার হিন্দু মুসলিম ঘরে
খ্রিস্টান, জৈন, আদিবাসী যার ঘরে বোন আছে, বোনের বিয়ের সময় একটু অন্তত সোনা দানা আমাদেরকে দিতে হয়। যে সোনার দাম 20,000 টাকা ছিল, যে সোনার দাম 25,000 টাকা ছিল, আর এই মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের পর থেকে, আর বিজেপির 14 সালের পর থেকে আজকে দিনের কথা বলে 70,000 টাকায় সোনা গিয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ করবেন না, প্রতিবাদ হবে না, আর প্রতিবাদ যদি করতে হয় তাহলে আইএসএফ এর খাম চিহ্নে আপনাকে ভোট দিতে হবে। খুব কঠিন পরিস্থিতি। 1992 সালের কথা বলছিলাম, যেদিন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের বেঁচে থাকার অধিকার, সংবিধান, সমস্ত কিছু এই বিজেপি কর সেবক আরএসএসরা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছিল, বাবরি মসজিদকে ধ্বংস করেছিল। সেদিন পশ্চিম সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা, ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গার আগুন জ্বলছে। তখন আমরা ছোট ছোট, আমরা 3 পড়ে ফড়ি, তখন আমার বাবা মারাও ভীত সন্ত্রস্ত হয়েছিল। আমার বাবা ফিরে বলছিল সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বললো, আমাদের পশ্চিম বাংলায় আগুন জ্বলবে না, একটু শান্ত হ, কান্নাকাটি করিস না। কারণ আমার বাবা সেদিনকে বলেছিল, কারণ আমার বাবা মুসলমান পাড়ায় মিটিং করে ফিরেছিল। সেদিন মুসলমান পাড়ার আমার চাচারা মাথায় টুপি পরে সেদিনকে সিদ্ধান্ত নিয়েছিল, আমরা হিন্দু মুসলমান একসাথে বেরিয়ে রাতের অন্ধকারে আমার মুসলমান চাচারা মাথায় টুপি পরে, আমার চাচিরা বোরখা পরে, আমার মা, আমার বাবা, আমার কাকারা, আমার চাচারা রাতের অন্ধকারে মসজিদ পাহারা দিয়েছিল। আর আমার টুপি পরা মুসলমান ভাইরা, আমার হিন্দু বাবারা মায়েরা মন্দির পাহারা দিয়েছিল। পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি। আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাইছি। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমাদের লড়াই। এই লড়াইয়ে আপনি থাকবেন, আমি থাকবো। আর ফুরফুরার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে কথা বলেছিল তার হিসাব কল্যাণ বাবুকে দিতে হবে। কল্যাণ বাবুকে প্রশ্ন করুন, তিনি কবে পার্লামেন্টে 15 বছরের সাংসদ, তিনি 15 বছরে 5 বছরে 25 কোটি টাকা, 75 কোটি টাকা তিনি পেয়েছেন। এই 75 কোটি টাকা তিনি কোথায় খরচ করেছেন একবার তাকে প্রশ্ন করুন। কতবার পার্লামেন্টে এই শ্রীরামপুরের মানুষের জন্য, এই রেল লাইনের জন্য, এই সিয়াখালার মানুষের জন্য, এই ফুরফুরার মানুষের জন্য তিনি কতবার পার্লামেন্টে গিয়ে তিনি বলেছেন এই ফুরফুরার মানুষের কথা, সিয়াখালার মানুষের কথা, জিএসটির কমানোর কথা তিনি বলেননি। তিনি দালালি করেছেন এই চোরেদেরকে রক্ষা করার জন্য। কখনো তিনি হাইকোর্টে মামলা করেছেন, কখনো সুপ্রিম কোর্টে মামলা করেছে।